প্রথম আলো যে পত্রিকাটায় আমরা একটা খবর দেখলাম, সংখ্যালঘু এবং আপনার পাহাড়িদের অনিরাপদ নিয়ে একটা তথ্য প্রতিবেদন পেশ করছে। সেখানে যারা আন্দোলন করছে তাদের কথা উল্লেখ করছে। প্রথম আলো এইভাবে যে হাইলাইট করছে যে তারা অনিরাপদ কেন। আপনাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশের কোনো মানুষ এই অবস্থায় নিরাপদ নেই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য কোনো দল বলেন, কেউ নিরাপদ নেই। সবাই অনিরাপদে আছে। সবাই ধরেন আপনার বাসায় যদি 5 লাখ টাকা থাকে, আপনি অনিরাপদ। আপনি রাতে ঘুমাতে পারবেন না টেনশনে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি একটা অটো রিক্সা নিয়ে একটা চিপা গলি বলেন অন্ধকারে রাত্রে একা যেতে পারবেন না, আপনিও অনিরাপদ। আপনার একটা গাড়ি নিয়ে আপনি এখন হাই রোড ছেড়ে কোনো গলি পথে যাইতে পারবেন না, আপনি তখন অনিরাপদ। আপনি ব্যাংক থেকে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় দিনের বেলা ব্যাংক থেকে টাকা নিয়ে আরেক ব্যাংকে যাইতে পারে না, তখন অনিরাপদ ছিল। আর এখন তো তার পরিস্থিতি আরো ভয়ঙ্কর, এখনো অনিরাপদ। এখন যেহেতু ভারত বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য সংখ্যালঘু বিষয়টাকে টোপ হিসাবে ফেলছে, সুতরাং আপনারা এইটাকে এই হালে পাল দিয়ে দিয়েন না, মানে ঘর করার মধ্যে আলু পড়া দিয়েন না, আর ওই যে আগুনের মধ্যে ঘি ডালেন না। বিষয়টা ঘি ডালার মতোই। কারণ আপনি আমাদের দেশে এখন বর্তমানে যেহেতু পুলিশ অবস্থা নাজুক, সব জায়গায় সমস্যা। আপনি আপনার ধরেন আওয়ামী লীগ করছে, সে তার একটা সম্পদ সেকেন্ডের মধ্যে অন্য কেউ এসে দখল করে নিয়ে যাচ্ছে। এখন ধরতে পারেন যে সে অবৈধভাবে করছে, কিন্তু আমাদের দেশের মানুষের এই ধৈর্যটুকু নাই যে যেহেতু সে অবৈধভাবে করছে, এটা আমরা আইনভাবে তাদের ভিতরে নোটিশ করব বা অভিযোগ দিব, যাতে এটা সরকার তাদের এই বিষয়টা হস্তক্ষেপ করে বা এই বিষয়ে তদন্ত করে সঠিকতা খুঁজে বের করে তারা এটা মানে করে বাজেয়াপ্ত করে। কিন্তু সে ধৈর্যটুকু এই দেশের মানুষের নাই। সে তার কারণ আছে। কারণ আওয়ামী লীগ যদি অন্যায় ভাবে জুলুম করে অন্যের সম্পদ নিয়ে থাকে, সে এখন তার জুলুমের শিকার হচ্ছে। এখন একদল যদি জুলুম করে আর যে জুলুমের শিকার হয় সে যদি সে সুবিধা পায়, সে তো আর ছাড়বে না, সেও সেম কাজটাই করবে। আবার এইটা যেমন একটা পার্ট, আরেকটা পার্ট আছে, যেমন একদল জুলুম করছে আরেকদল জুলুমের শিকার হচ্ছে, এখনো সেম ঘটনায় আবার ঘটছে। একদম এখন আবার বিপরীত পার্টি জুলুম করছে, আরেকজনের জুলুমের শিকার হচ্ছে। সবাই যে শুধু ভুক্তভোগী এমন না। এখন এই পরিস্থিতি আমার পাশে আমার প্রতিবেশীদের আমি দেখছি, মানে কি পরিমাণ অনিরাপদ। অধিকাংশ মানুষ ধরেন আওয়ামী লীগের সাপোর্ট করছে, তাও সে বাসায় থাকতে পারছে না, কারণ সে প্রতিবেশী কোনো সামান্য কারণে আক্রোশের শিকার হয়েছে, সে সেই প্রতিশোধ নেওয়ার জন্য এখন উঠে পড়ে লাগছে। এখন এইটা শুধু সংখ্যালঘু বলে কথা, সবাই এই পরিস্থিতির শিকার। এইটা বাংলাদেশে কেমন একটা কালচার হয়ে গেছে। কালচার এইটা শেখ হাসিনা সরকারি কালচার তৈরি করছে, কারণ শেখ হাসিনা যেহেতু অন্যায়ভাবে এই দেশে ক্ষমতায় ছিল এবং সব ধরনের অপরাধ করছে, তার একমাত্র হাতিয়ার ছিল এই দেশের মানুষকে বিভেদ তৈরি করে, এই দেশের মানুষের ভিতরে আলাদা ভাগ করে দেওয়া, যাতে একজন আরেকজনের উপর কামড়াকামড়ি করবে, একজন আরেকজনের উপর আধিপত্য বিস্তার করবে, আর এই মাঝখান দিয়ে এই ফাঁকা গোলে মাঠে শেখ হাসিনা গোল দিছে। এখনো আমাদের দেশে সেই কামড়াকামড়ি আছে, সেই সংস্কৃতি এখনো আমাদের দেশে বিদ্যমান। একজন মানুষ অপরাধ করছে, তার প্রতি দয়া না দেখে, তাকে আইনের হাতে না দিয়ে নিজেই আইনের কাজ সেরে ফেলছে। এখন এর জন্য তো এদেশে যেমন মানুষও দায়ী, আবার শেখ হাসিনাও দায়ী। কারণ শেখ হাসিনা এমন ভাবে আইনের অপব্যবহার করছিল, অপপ্রয়োগ করছিল, যার কারণে মানুষ আর আইন বলতে কোনো শব্দ বাংলাদেশে বিশ্বাস করে না। মানুষ জানে আইন মানি বছরের পর বছর ঘুরবে, আইন মানি ঘুষ দিয়ে আইনের ফলাফল উল্টে যাবে, আইন মানি ও সমাধান করতে গিয়ে এক পুরুষ থেকে আরেক পুরুষ হবে, সমাধান পাবে না। সুতরাং এখন মানুষ কেন যেন আইনের প্রতি বিশ্বাস রাখতে পারছে না, যার কারণে নিজের আইন নিজেই আইনের সমাধান দিচ্ছে। এখন এই পরিস্থিতি, যেমন দেশে পুলিশ না থাকার কারণে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে, আবার তেমনি শেখ হাসিনা 16 বছর এই দেশে অনিয়ম করতে করতে, বিশেষ করে আইনটাকে এত অপপ্রয়োগ করতে করতে এই দেশের মানুষ আইনের প্রতিও বিশ্বাস হারিয়ে দিচ্ছে।
যার কারণে এখন সবাই আক্রান্ত, আবার সবাই সুখে আছে। যদি মনে করে আবার যদি মনে করে কেউ সুখে নেই, তার মানে সবাই অনিরাপদ, সবাই আক্রান্ত। সুতরাং এখানে সংখ্যালঘু বিশেষ করে হাইলাইট করে কোনো লাভ নেই। এই বিষয়টা হাইলাইট করা মানে ভারতের যে মিথ্যা অপপ্রচার তার তার ইতে হালে পানি দেওয়া, ঠিক আছে। সুতরাং এই সমস্যার সমাধান করতে হইলে এই 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 সংখ্যালঘুদের কি ভালো কাজ করতে হবে, এই সংখ্যালঘুদের কি এখন ধৈর্য ধরতে হবে, ভালো মানুষের পরিচয় দিতে হবে, ভালো প্রতিবেশীর পরিচয় দিতে হবে, এদেশের ভালো নাগরিকের পরিচয় দিতে হবে, তাহলে এর দীর্ঘমেয়াদী সমাধান পাবে। এখন যেগুলো করে 8 দফা 6 দফা এই সমস্ত দাবি করে কোনোদিন দীর্ঘমেয়াদী সমাধান পাবে না। জোর করে অল্প সুবিধা পেতে পারে, কিন্তু কোনোদিন দীর্ঘমেয়াদী সুবিধা তারা পাবে না। কারণ শেখ হাসিনা এই কোনো জোর করে অনেক আইন করছে, কিন্তু কোন আইন কাজে আসে না। কারণ আইনে সব সমস্যার সমাধান না, সমস্যার সমাধান হচ্ছে আইনটা আমি মানছি কিনা। আমি যদি আইনটা মানি, এখন যে আইন আছে ওই আইনেও আপনার সমস্যার সমাধান করা সম্ভব। আর আপনি যদি না মানেন, তাহলে আপনি এটাও মানবেন না, নতুন করে কোন আইন আসলে সেটাও মানবেন না। কারণ আপনাকে আগে মানতে হবে, মানাটা শিখতে হবে। আপনি একজনের উপর দয়া করবেন, তারপরে না আরেকজনের কাছে দয়ার প্রত্যাশা করবেন। আপনি করেন কুচক্র, আপনি করেন চক্রান্ত, আপনি এই দেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই, আপনি অন্যের উপর জুলুম করেন, আপনি পাইলে মানুষকে পিষ্ট করেন, কিন্তু আপনার যখন পালা আসে তখন আপনি ভালো কিছু আশা করেন। এত কিছু তো একসাথে সম্ভব না, আপনাকে ভালো কিছু দিতে হবে। এখন যেহেতু সংখ্যালঘুরা একসময় শেখ হাসিনা আমলে অনেক সুবিধা ভোগ করছে এবং মানুষ মনে করেন এই দেশের ওরা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা এক জায়গায় স্বর্ণ রাখছি একটা হিন্দু দোকানে, তাহলে তার কাছে কথা ছিল যে 100 টাকা 2.5 টাকা দিতে হবে। যখন আমি নিতে গেছি তখন বলে না 3 টাকা দিতে হবে, 100 টাকা 3 টাকা বা 3% সুদ দিতে হবে। পরে এখন আমরা বলা বলি করছি, মানে একটু করছি, কষাকষি করতেছি যে না 2.5 টাকায় দেখেন, 2.5 টাকায় বলছিলেন, 2.5 টাকায় দেখেন, কেন 3 টাকা রাখবেন। পরে উনি এমন কথা বলছে, এইগুলো যদি আপনি শুনতেন, আপনি মনে করতেন যে সে হিন্দুরা কিভাবে বাংলাদেশে এখন অবস্থান করতেছে। বলতেছে যে শেখ হাসিনা কিছুই না, ভারতই শেখ হাসিনাকে রাখছে, আর শেখ হাসিনাই সবকিছু। এখন এই দেশটা হিন্দুদের, মানে এখন যা বলবো আমাদের তাই শেখ হাসিনা শুনবে। কারণ শেখ হাসিনা আমাদের এই শেখ হাসিনাকে রাখছে, মানে ওরা তখন মূলত এটাই বুঝেছিল যে নরেন্দ্র মোদী হচ্ছে ওদের নেতা, আর ওদের নেতাই শেখ হাসিনাকে এই দেশে ক্ষমতা রাখছে। সুতরাং ওরা যা বলবে তা, আমাদের কোনো কথাই না। আর এর বিরুদ্ধে আমরা বাড়াবাড়ি করলে আমাদের ঝামেলা হবে। চিন্তা করেন কতটা দুঃসাহস পাইলে মানুষ এই সমস্ত কথা বলে। তো সেই সংখ্যালঘুরা এখন বলে আমরা অনিরাপদ। আপনারা এবার বলতে পারেন যে অনিরাপদ আসলে কারা ছিল? যাই হোক, আমরা এই আক্রোশ মনে রাখতে চাই না, এই ক্ষোভ পুষতে চাই না, আমরা হিংসার বহিঃপ্রকাশ ঘটাতে চাই না। আমরা চাই এখন হিন্দুদের বা সংখ্যালঘু অমুসলিমদের এখনই সময়, তাদের এতদিন যা অপরাধ করছে, এখন এই সময় অপরাধটাকে সমাধান না করে আবার চক্রান্ত করে দেশের উপর আরেক বোঝা বা আরেক চাপ সৃষ্টি বন্ধ না করলে আমাদের দীর্ঘমেয়াদী কোনো সমাধান নেই। কারণ ওরা তো যুগ যুগ ধরে এদেশে মুসলমানদের সাথেই থাকবে। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে যে জোর করে কিছু নিয়ে ওরা কোনো দিন থাকতো না। ওদেরকে যদি ওই নিরাপত্তার চাদরে মুড়িয়েও রাখে, তাও ওরা শান্তি থাকতে পারবে না। কারণ শান্তি জিনিসটা হচ্ছে সহমর্মিতা, শান্তি জিনিসটা। আর সবচেয়ে বড় কথা, ওরা সেগুলা ওদের ভিতরে নাই, ওদের ভিতরে খালি চক্রান্ত, ওদের ভিতরে খালি সুবিধা। ওরা ইসরায়েলদের মতো কেমন জানি সর্বোচ্চ প্রোটেকশন চায় ওরা, কিন্তু অন্যদের ক্ষতি করবে। তখন আর ওরা বাংকারে লুকে থেকে বোমা হামলা করবে, এমন অবস্থা, আরেকজনের ক্ষতি করবে, কিন্তু ওরা নিরাপদ থাকতে চায়। এমন হলে তো হবে না ভাই। আপনি নিরাপদ থাকবেন, কিন্তু আপনি কাউকে নিরাপদে থাকতে দিবেন না। আবার আপনি এটা করলে কি আপনি নিরাপদ থাকতে পারবেন না? 10 দিন মানুষকে অনিরাপদ করলে একদিন তো আপনি অনিরাপত্তায় ভুগবেন যদি বাংকারে লুকান। সেই জন্য বলছি, আপনারা এই সমস্ত নেতারা যারা অন্য অমুসলিম, সাধারণ অমুসলিমদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছেন, আপনাদের এই সমস্ত উল্টাপাল্টা দাবি দেওয়ার কারণে সাধারণ অমুসলিমেরা
মানে তাদের মুসলমানদের সাথে সহাবস্থান করতে পারতেছে না। আপনারা তাদেরকে বিভ্রান্ত করছেন, কারণ আপনারা তো আপনাদের উপর থেকে দাদাবাবু থেকে টাকা পান, সুবিধা পান, পদ পান, পদবি পান, গোয়েন্দাগিরি করার জন্য টাকা পান, কিন্তু সাধারণ অমুসলিমেরা তো সেটা পায় না। কিন্তু আপনাদের দ্বারা তারা বিভ্রান্তির শিকার হয়। এই জন্য সাধারণ অমুসলিমদের এখনই ভাবতে হবে যে আমরা এই সমস্ত দলাদলি চাহিদা পাওয়া আশার মধ্যে নাই। আমরা দেশের মানুষের মুসলমান খারাপ না, এটা তারা ভালো করে জানে। সুতরাং তারা এই দেশের মানুষের সাথে এখনই সময় মিলেমিশে থাকার, প্রমাণ করার যে আমরা আসলে স্বাভাবিক জীবনে থাকতে চাই। আমাদের নিরাপত্তা চাদর দিয়ে আমাদের আসলে রাখা সম্ভব না। তাহলেই এই সমস্যার সমাধান হবে, এছাড়া সমাধান হবে না।